সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে পদার্থবিজ্ঞানের ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। আমি শ্রাবণী পাল, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। তো এই অতিমারির কারণে তোমাদের সাথে আমার অনলাইনের মাধ্যমে দেখা হচ্ছে। যেটা কথা ছিল তোমাদের চোখে চোখ রেখে আমি ক্লাস নিব, সেটা আজকে অনলাইনের মাধ্যমে তোমাদের সাথে আমাদের ক্লাস নিতে হচ্ছে। তো পদার্থবিজ্ঞানের বিভিন্ন শিক্ষকেরা এর আগে তোমাদের ক্লাস নিয়ে গিয়েছেন, তো বাকি ছিলাম শুধু আমি। তো আমি তোমাদেরকে আজকে পরিচিত হওয়ার জন্য এসেছি এবং পদার্থবিজ্ঞান ক্লাস একটুখানি এগিয়ে নিয়ে যাব বলে এসেছি। তোমরা ক্লাস 9-10-এ যে পদার্থবিজ্ঞান পড়ে এসেছো তার বিস্তৃত অংশ হচ্ছে যে কি একাদশ দ্বাদশ শ্রেণীতে। তো পদার্থবিজ্ঞানকে যদি আমরা কোনো একটা ভাষার সাথে তুলনা করি, তাহলে ভাষা একটা যদি তুমি জেনে যাও তাহলে তোমার অনেক ভালো লাগবে ভাষাটা কথা বলতে। কিন্তু তুমি যদি ভাষার প্রাথমিক পর্যায়ে থাকো, অর্থাৎ বাংলা ভাষার কথা যদি বলি, আমি প্রথম অ আ ক খ এগুলো যদি কেউ শিখতে থাকে, তখন ভাষার মধ্যে যেই আনন্দ আছে সেটা সে বুঝতে পারে না। তো পদার্থবিজ্ঞানেরও তোমাদের এই প্রথমে যে ক্লাসগুলো আমরা নিব, এগুলো অনেকটা ভাষার অ আ শেখানোর মতো। যখন তোমরা পুরো ভাষাটা জেনে যাবা, তখন তোমাদের কাছে পদার্থবিজ্ঞান বিষয়টা অনেক অনেক মজা লাগবে। তো তোমাদেরকে অন্য টিচাররা, অন্য ম্যাডামরাও নিশ্চয়ই বলেছেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য, মানে প্রত্যেকটা টিচার তোমাদেরকে যে সাবজেক্টের ক্লাস নেবে সেই সাবজেক্টের জন্য তোমরা আলাদা আলাদা খাতা করলে আর কি ভালো হয়। কেননা আমি যেই বিষয় পড়াবো সেই বিষয়টা অন্য টিচাররা পড়াবেন না, অন্য টিচারদের আলাদা আলাদা বিষয় আছে। তাহলে তোমার একটা খাতায় যদি প্রত্যেকজন টিচারের আলাদা আলাদাভাবে তোমরা নোটসগুলো করে রাখো প্রত্যেক টিচারের জন্য, তাহলে তোমাদের দেখবা পরবর্তীতে পড়তে তোমাদের অনেক বেশি ভালো লাগবে। পদার্থবিজ্ঞান আসলে মুখস্থ করার চেয়েও জানার বিষয় অনেক বেশি। ঠিক আছে? তো তোমাদের আজকের পড়ানোর বিষয় হবে যে কি, হ্যাঁ তোমরা চিত্র দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, গতিবিদ্যা, মানে গতি সংক্রান্ত জিনিস তোমাদেরকে আমি পড়াবো। এটা হচ্ছে যে কি তোমাদের তৃতীয় চ্যাপ্টারে আছে এই ক্লাসটা। তো এই ক্লাসটা পড়াতে গেলে পদার্থবিজ্ঞানের একটু পূর্ব ইতিহাস আর কি তোমাদের কি করতে হবে, জানতে হবে, বা আমি তোমাদেরকে একটুখানি জানাবো। একদম হুট করে আমি স্টার্ট করে দিব না। কিভাবে পদার্থবিজ্ঞানের এই গতিবিদ্যা বা মহাকাশ তত্ত্ব কিভাবে আসছেন, এটা তোমাদেরকে আমি জানাবো। তো গতিবিদ্যার প্রথম ক্লাসে আমি এই পড়াটা তোমাদেরকে জানিয়ে দিই, মানে এই ইতিহাসটুকু তোমাদেরকে আমি জানিয়ে দিই। তো বিজ্ঞানী টলেমি খ্রিস্টপূর্ব 300 বছর আগে প্রাথমিকভাবে পৃথিবীকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা দেন। পৃথিবীকেন্দ্রিক মহাবিশ্ব হলো গিয়ে, তোমরা এটা জানো অনেকেই, সেটা হচ্ছে যে কি পৃথিবী স্থির থাকে, পৃথিবীর চারিদিকে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সব কিছু পৃথিবীকে কেন্দ্র করে কি করতে থাকে, ঘুরতে থাকে। তো এই ধারণাটা 2000 বছর টিকেছিল, কেননা এরিস্টটল এই মতবাদে বিশ্বাসী ছিলেন এবং উনি অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। ধর্মযাজকেরা ওনাকে খুব সমর্থন দিত, তাই এই মতবাদটা 2000 বছর পর্যন্ত টিকেছিল। ততদিন পর্যন্ত কেউ এই মতবাদের বিরুদ্ধে কথা বলতে পারেনি। তো এইভাবে যে পদার্থবিজ্ঞান সৃষ্টি হয়েছে, সেই পদার্থবিজ্ঞানকে ক্রমে ক্রমে এগিয়ে নিয়ে গিয়েছে আর্কিমিডিস, তারপর হচ্ছে যে কি তোমার আমাদের কোপার্নিকাস, তারপরে হচ্ছে যে কি ব্রুনো, তারপর হচ্ছে যে কি কেপলার, তারপর হচ্ছে যে গ্যালিলি, তারপর হচ্ছে নিউটন, তারপর হচ্ছে যে কি তোমার ম্যাক্সওয়েল, তারপর আস্তে আস্তে মঞ্চে আসছে আর কি আইনস্টাইন। তারপর আরও বিজ্ঞানীরা আছে, তোমরা এইটুকু পর্যন্ত জানো আপাতত। তো আর কি টলেমির যেই পৃথিবীকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা, সেটাতে প্রথম আঘাত হানেন কোপার্নিকাস। তো কোপার্নিকাস প্রথমে বলেছেন যে কি সূর্য স্থির থাকে, সূর্যের চারিদিকে পৃথিবী এবং অন্যান্য গ্রহ নক্ষত্র ঘুরতে থাকে। তো কোপার্নিকাস এই সংক্রান্ত একটা গ্রন্থ লিখেছিলেন ল্যাটিন ভাষায়।
তো উনি বিভিন্ন ধর্মযাজকদের রক্তচক্ষুর ভয়ে তিনি এই বইটা তখন প্রকাশ করতে পারেনি। ওনার এই বই প্রকাশিত হয় উনি মারা যাওয়ার অনেক বছর পরে গ্যালিলিও গ্যালিলির কল্যাণে। তারপর ওনার মতবাদকে ব্রুনো সাপোর্ট করার কারণে ব্রুনোকে পুড়িয়ে মারা হয়েছিল, জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। এটা নিশ্চয়ই তোমরা কেউ কেউ জানো, যারা খুব উৎসাহী আর কি পদার্থবিজ্ঞান সম্পর্কে জানতে, তারা জেনে থাকতে পারবে, তারা জানবা। তারপর কেপলার আসছেন। কেপলার কোপার্নিকাসের এই সূর্যকেন্দ্রিক মতবাদকে সাপোর্ট দিয়ে কেপলারের বিভিন্ন সূত্রসমূহ যা এখন প্রতিষ্ঠিত উনি আবিষ্কার করেন। তারপর গ্যালিলিও গ্যালিলি 1607 সনে যেই দূরবীন আবিষ্কার করেন, এই দূরবীনের মাধ্যমে প্রথম পর্যবেক্ষণজনিত ভিত্তি স্থাপন হয়। কিসের পর্যবেক্ষণজনিত ভিত্তি স্থাপন হয়? মানে কোন কেন্দ্রিক? সূর্যকেন্দ্রিক এক মহাবিশ্বের পর্যবেক্ষণজনিত ভিত্তি স্থাপন হয়। পরবর্তীতে এখনও আমরা জানি সূর্যর চারিদিকে গ্রহসমূহ ঘুরে, সূর্য স্থির থাকে। তো গ্যালিলিও গ্যালিলি যে বছর মারা যান, সেই বছর বিজ্ঞানী নিউটন জন্মগ্রহণ করেন। তো গ্যালিলিও গ্যালিলিকে এই মতবাদে সমর্থন দেওয়ার জন্য বা এই মতবাদকে উনি পুরোপুরি সাপোর্ট দেওয়ার জন্য ওনাকেও খুব লাস্টের দিকে ওনার অন্তিম জীবনটাও খুব একটা ভালো হয়নি। কিন্তু যতই ওনারা বিশ্বাস না করুক, কিন্তু সত্যকে তো কখনো দমিয়ে রাখা যায় না, এবং এই ক্ষেত্রে সত্যকে দমিয়ে রাখতে পারেনি শেষ পর্যন্ত। এই ভেরি রিসেন্ট কি কয়েক বছর আগে, ধরো 20-25 বছর আগে, ধর্মযাজকেরা এই যে ব্রুনোকে যে পুড়িয়ে মেরেছিল, এটার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। তো নিউটন এসে তোমাদের মহাকাশ সংক্রান্ত অনেক কিছুই উনি বলেন। তো নিউটন বেশি বিখ্যাত হচ্ছে যে কি ওনার মহাকাশ তত্ত্বের জন্য, কিন্তু তোমাদেরকে যে গতিবিদ্যা পড়াবো, এই গতিবিদ্যাতেও গতিবিদ্যা বলবিজ্ঞানেরই একটা অংশ, বলবিজ্ঞান আবিষ্কার করেছেন বিজ্ঞানী নিউটন। এবং তোমরা যখন গতিবিদ্যা পড়তে যাবা, তখন তোমরা দেখবা যে কি ওখানে ক্যালকুলাস বলে একটা বিজ্ঞানের শাখা আসবে। এটা গণিতের যদিও ধরা হয়, কিন্তু এই ক্যালকুলাসটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী নিউটন। তো নিউটনের অবদান আসলে পদার্থবিজ্ঞানে একদম অনস্বীকার্য, তাকে অস্বীকার করা যায় না এই ধরনের। এর বাইরেও আমি আরেকজন বিজ্ঞানীর কথা বলবো পদার্থবিজ্ঞানে অনেক অবদান রেখেছেন, উনি হচ্ছেন যে কি বিজ্ঞানী ম্যাক্সওয়েল। তো নিউটন বলবিজ্ঞান ছাড়াও তোমরা দেখবা আলোক বিজ্ঞানে, তোমরা যখন পরবর্তীতে আরও পড়ালেখা করবা, তখন দেখবা আলোক বিজ্ঞানেও নিউটনের অবদান অনেক বেশি আছে। তো নিউটন যে তত্ত্ব দিয়েছেন, তার বিখ্যাত মহাকাশ তত্ত্ব প্রকাশ করেন 1687 সনে। 1687 সনে উনি যে তত্ত্ব প্রকাশ করেন, মহাকাশ তত্ত্ব এবং বলবিদ্যা উনি সাথে সাথে প্রকাশ করেছেন। তো মহাকাশ তত্ত্ব যেটা প্রকাশ করেন, সেই গ্যালিলিওর তত্ত্ব অনুসরণ করে এখানে নিউটনের মহাকাশ তত্ত্ব প্রকাশিত হয়। তো এই নিউটন এবং গ্যালিলিওর মতবাদ টিকে ছিল প্রায় 300 বছর। গ্যালিলিও নিউটনের এই তত্ত্বে প্রথম প্যারেক টুকেন বিজ্ঞানী আইনস্টাইন। তোমরা বিজ্ঞানী আইনস্টাইনকে সবাই চিনো। আধুনিক পদার্থবিজ্ঞান বলতে যা বোঝানো হয় তা হচ্ছে যে কি তোমার কোয়ান্টাম মেকানিক্স এবং আপেক্ষিক তত্ত্ব। খুব আশ্চর্যের বিষয় হচ্ছে যে কি আইনস্টাইন এমন একজন বিজ্ঞানী যিনি আপেক্ষিক তত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্ব উভয় ক্ষেত্রে অবদান রেখেছে। তার মধ্যে আপেক্ষিক তত্ত্বের জন্য তো উনি খুবই ফেমাস, এবং আপেক্ষিক তত্ত্বকে মোটামুটি উনি একাই টেনে নিয়ে গিয়েছেন। এই আপেক্ষিক তত্ত্ব এখনও আপেক্ষিক তত্ত্ব দিয়ে গ্রহ নক্ষত্রের সব কিছুকে কী করা যায়, সব কিছুর গতিকে ব্যাখ্যা করা যায় খুব সুন্দরভাবে। নিউটনের তত্ত্বে গ্রহ নক্ষত্রের গতিকে নিউটন তত্ত্ব দিয়েও গ্রহ নক্ষত্রের গতিকে ব্যাখ্যা করা যায়, কিন্তু যখন কিনা কোনো বস্তু অনেক বেগে চলে, আলোর গতির প্রায় কাছাকাছি বেগে চলে, তখন আর নিউটন তত্ত্ব দিয়ে ওই বস্তুর
ওর ধর্মকে কি করা যায় না, ব্যাখ্যা করা যায় না। এইটা ব্যাখ্যা করার জন্য আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের প্রয়োজন পড়ে। তো আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব এবং কোয়ান্টাম মেকানিক্স দুটাতেই খুব সমানভাবে অবদান রেখেছেন। আপেক্ষিক তত্ত্বের অবদানের জন্য উনি আপেক্ষিক তত্ত্বের জনক হিসাবে উনি খুব পরিচিত। কোয়ান্টাম মেকানিক্সে উনি ফটোইলেকট্রিক এফেক্ট আবিষ্কার করেছেন, যেটা তোমরা সেকেন্ড ইয়ারে পড়বা আধুনিক পদার্থবিজ্ঞানের চ্যাপ্টারে। তো আইনস্টাইন যদিও আপেক্ষিক তত্ত্বের জন্য খুবই ফেমাস, কিন্তু উনি নোবেল প্রাইজ পেয়েছেন তোমার কোয়ান্টাম মেকানিক্সের ফটোইলেকট্রিক এফেক্ট আবিষ্কার করার জন্য। তো আমরা দেখলাম টলেমি যেই পৃথিবীকেন্দ্রিক মহাবিশ্বের যে ধারণা দিয়েছিলেন সেটা টিকে ছিল প্রায় 2000 বছর। তারপর গ্যালিলিও নিউটন এসে যে সূর্যকেন্দ্রিক মতবাদ তথা মহাকর্ষের যে ধারণা দিয়েছেন সেটা প্রায় শাসন চালিয়েছে 300 বছরের কাছাকাছি। কিন্তু আইনস্টাইনের যে রাজত্ব সেটা এখনো পর্যন্ত বীরদর্পে শাসন চালিয়ে যাচ্ছে। তো তোমাদেরকে আজকে আমি পড়াবো হচ্ছে যে কি গতিবিদ্যার ক্লাস। তাহলে এটা পদার্থবিজ্ঞানেরই একটি শাখা। তো এই পদার্থবিজ্ঞান কি সেটা তোমাদেরকে প্রথমে জানতে হবে। বিজ্ঞানের যে শাখায় পদার্থের ধর্ম এবং শক্তি সম্পর্কে বিশদ আলোচনা করা হয় সেই শাখার নামই হচ্ছে যে কি পদার্থবিজ্ঞান। তো পদার্থবিজ্ঞানের একটি শাখা হচ্ছে যে কি বলবিদ্যা। তো তোমাদের এই যে এখানে একটা চিত্র আসছে তোমরা দেখো, বলবিদ্যা হচ্ছে যে কি মেকানিক্স। এই বলবিদ্যার দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে যে কি গতিবিদ্যা আর একটা হচ্ছে যে কি স্থিতিবিদ্যা। তোমরা স্থিতিবিদ্যাটা ম্যাথমেটিক্সে পড়বা, গতিবিদ্যাও তোমরা ম্যাথমেটিক্সে পড়বা, কিন্তু পদার্থবিজ্ঞানে গতিবিদ্যা আলাদাভাবে আছে, যেটাকে বলা হয় যে কি ডাইনামিক্স। তো এখন আমরা দেখব বলবিদ্যা জিনিসটা কি। পদার্থের জড় অবস্থা ও পদার্থের গতি এবং গতি ও বলের ক্রিয়া আলোচনা করা হয় যে শাখায়, সেই শাখাটাকে বলা হয় যে কি বলবিদ্যা শাখা। এখন বলবিদ্যা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে গতিবিদ্যা আর একটা হচ্ছে যে কি স্থিতিবিদ্যা। তো স্থিতিবিদ্যা বলা হয় যে কি স্থিতিশীল বস্তুর উপর বলের ক্রিয়া যেখানে আলোচনা করা হয় সেটা হয় যে কি স্থিতিবিদ্যা। আর গতিবিদ্যা হচ্ছে যে কি বলের কারণে গতি এবং গতিশীল অবস্থার ধর্ম আলোচনা করা হয় যে শাখায়, সেটা হচ্ছে যে কি গতিবিদ্যার শাখা। তাহলে এই গতিবিদ্যা বা ডাইনামিক্স আবার দুই ধরনের, একটা হচ্ছে যে কি স্মৃতিবিদ্যা বা কাইনেমেটিক্স আর একটা হচ্ছে চলবিদ্যা বা কাইনেটিক্স। তো তোমাদেরকে এই তৃতীয় অধ্যায় গতিবিদ্যা যেটা বলা হচ্ছে সেটা পদার্থবিজ্ঞানের ফার্স্ট পেপারে তৃতীয় অধ্যায়। স্মৃতিবিদ্যা কি, চলবিদ্যা কি, এখন আমরা দেখব। স্মৃতিবিদ্যা হচ্ছে কি বলের কারণ তথা ক্রিয়া অনুসন্ধান না করে শুধুমাত্র গতি সম্পর্কে আলোচনা করা হয় যে শাখা, সেটা হচ্ছে যে কি স্মৃতিবিদ্যা। আর চলবিদ্যা হচ্ছে যে কি বল ও গতির পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা যে শাখায় করা হয় সেটা হচ্ছে যে কি চলবিদ্যা। তাহলে স্থিতিবিদ্যায় আমরা বলতে পারি যে তোমরা যেগুলো পড়ে আসছো v² = u² + টুয়াইস as, বা s = ut + হাফ at², বা b = u + at, বা s = vt, অথবা আমরা প্রক্ষেপক যে পড়াবো সেটা স্মৃতিবিদ্যার আর আন্ডারে পড়ে, কাইনেমেটিক্সের আন্ডারে পড়ে। চলবিদ্যাতে পড়বে তোমার f = ma মূলত, তারপর w = fs ইত্যাদি আসবে। তাহলে আমাদের বিষয় হচ্ছে যে কি স্মৃতিবিদ্যা এবং চলবিদ্যা, এই দুইটা বিষয় মিলিয়ে আমাদের গতিবিদ্যা, তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। এখন আমি তোমাদেরকে প্রথমেই তোমাদের জানতে হবে যে কি প্রসঙ্গ কাঠামো কি। যে স্থানাঙ্ক কাঠামোর সাহায্যে কোনো বস্তুর অবস্থান বা গতি নির্ণয় করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। যেমন কার্টেসীয় স্থানাঙ্ক কাঠামো XYZ দিয়ে, এটা তোমরা জানো। তো প্রসঙ্গ কাঠামো কি বলতে গেলে বলা হয়, মানে আমি বলতে পারি একটা টেবিলও কিন্তু প্রসঙ্গ কাঠামো হতে পারে, একজন মানুষও প্রসঙ্গ কাঠামো হতে পারে। ঠিক আছে, তাহলে তোমাদের এই ক্লাসরুম, যে ক্লাসরুমে আমরা ক্লাস নিব সেই ক্লাসরুমও কিন্তু প্রসঙ্গ কাঠামো হতে পারে। তো এখন মনে করো একটা টেবিল যদি প্রসঙ্গ কাঠামো হয়, টেবিলের উপরে যদি কোনো বস্তু থাকে, মনে করো একটা ডাস্টার আছে টেবিলের উপরে, ওই ডাস্টারটার আমি স্থানাঙ্ক মাপতে চাচ্ছি। আমি যদি সরাসরি স্থানাঙ্ক মাপতে চাই আমাকে একটা মূল বিন্দু থেকে এটা স্টার্ট করতে হবে, তাহলে ওই মূল বিন্দুটাকে বলা হবে যে কি প্রসঙ্গ বিন্দু, অথবা প্রসঙ্গ কাঠামোর
মূল বিন্দুকে বলা হয় যে কি প্রসঙ্গ বিন্দু। তাহলে প্রসঙ্গ কাঠামো দেখা যায় যে কি 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যে কি একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, আর একটা হচ্ছে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, আর একটা হচ্ছে যে কি দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। একমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে একটা মাত্র মাত্রা থাকে, হয় শুধু দৈর্ঘ্য থাকবে, দৈর্ঘ্য থাকলে তাহলে আমি যদি তোমাদেরকে উদাহরণ দিয়ে বলি, একটা সুতোর উপর যদি একটা পিঁপড়া যায় সেটা হবে যে কি, তাহলে পিঁপড়া কত দূরে আছে এটা মাপতে গেলে আমরা জাস্ট কত দূরে, দৈর্ঘ্যটা কত দূর আছে সেটা আমরা মেপে ফেলবো, তাহলে এটা হবে যে কি তোমার একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এরপরে আসো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। মনে করো তোমরা ক্লাসরুমে দেখে থাকো এখন হোয়াইট বোর্ডে টিচাররা অনেক কিছু লিখে থাকে, তাহলে হোয়াইট বোর্ডে যখন আমি লিখতে যাব যখন কিনা, তখন ওই হোয়াইট বোর্ডটা পুরো হবে যে কি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, কারণ এটাতে শুধুমাত্র এক্স অক্ষ আছে, শুধুমাত্র ওয়াই অক্ষ আছে, মানে শুধুমাত্র এক্স এবং ওয়াই অক্ষ আছে। আর আমি যদি কোনো একটা টেবিলের উপরিতল কল্পনা করি, তাহলে উপরিতলটা হবে যে তোমার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, কেননা এটাতেও শুধুমাত্র দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে। ঠিক আছে, তাহলে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কি তোমরা বুঝতে পেরেছো, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমি আসবো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হবে যে কি, মনে করো একটা ঘরের মধ্যে কোনো একটা জায়গাতে একটা পোকা উঠছে, ওই পোকাটা কোন অবস্থানে আছে সেটা মাপতে হলে, সেটা জানতে হলে আমাদের এটা দৈর্ঘ্যের দিক দিয়ে কত দূর আছে সেটাও মাপতে হবে, প্রস্থের দিক দিয়ে কত দূর আছে সেটাও মাপতে হবে, এবং কত উচ্চতায় আছে সেটাও মাপতে হবে। অর্থাৎ আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টা জিনিসেই মাপতে হয়। যদি আমরা কোনো একটা রুমে একটা প্রজাপতি উঠলে বা একটা পোকা উঠলে অথবা একটা পাখি উঠলে, কোথাও যদি পাখি উড়ে থাকে ওই পাখিটার যদি স্থানাঙ্ক নির্ণয় করতে যাই, অথবা ঘরে একটা ফ্যান আছে এই ফ্যানের অবস্থান যদি নির্ণয় করতে যাও, তাহলে তোমার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা মনে হয় একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বুঝতে পেরেছি। তাহলে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বলেছি উদাহরণ কোনটা, একটা সুতোর উপর যদি একটা পিপিলিকা হেঁটে যায় অথবা একটা পিঁপড়া হেঁটে যায়, তাহলে ওই পিঁপড়া কত দূর পর্যন্ত গেছে এটা মাপতে হলে এটা একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বলবো, মানে একটা সুতার উপরে জাস্ট কত দূর পর্যন্ত গেছে এটা দেখতে হলে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা এটাকে বলবো। আর যদি কোনো টেবিলের সারফেসের উপরে কোনো একটা টেলিফোন থাকে বা কোনো একটা ডাস্টার থাকে, তাহলে ওটার যদি আমরা স্থানাঙ্ক ব্যবস্থা মাপতে যাই, তাহলে এক্স অক্ষ বরাবর কত দূর আছে জানতে হবে, ওয়াই অক্ষ বরাবর কত দূর আছে জানতে হবে, সেটা হবে যে কি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আর যদি একটা ঘরে একটা ফ্যানের অবস্থান আমরা জানতে চাই, তাহলে এটা এক্স অক্ষ বরাবর কত দূরে আছে, ওয়াই অক্ষ বরাবর কত দূরে আছে, জ্যাড অক্ষ বরাবর কত দূরে আছে, এই 3টা জিনিসই তোমাদের লাগবে, তাহলে ওটা হবে যে কি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে এখন আমাদের দরকার লাগবে কি, জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে এবং অজড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে, বা এগুলো কি। জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে সমস্ত কাঠামোতে নিউটনের জড়তার সূত্রসমূহ পালিত হয় তাকে বলা হয় যে জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে এই কাঠামো কোনগুলো, এটা তো আমার একটা ডেফিনিশন। এই কাঠামো কোনগুলো সেগুলো জানতে হলে আমরা দেখব যে কি পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল যদি একটা কাঠামো থাকে, এসে সাপোজ আমরা বলতে পারি স্টেশনে আমি দাঁড়িয়ে আছি, আমার সাপেক্ষে একটা ধ্রুববেগে একটা ট্রেন চলে যাচ্ছে, তাহলে আমার কাছে নিউটনের সূত্রসমূহ যেরকম হবে ওই ট্রেনের মধ্যে নিউটনের সূত্রসমূহ সেই একই রকম হবে, তাহলে ওই ট্রেনটাকে আমরা বলতে পারবো যে কি জড় প্রসঙ্গ কাঠামো। তারপর একজন ধ্রুববেগে যদি আমার সাপেক্ষে একজন ধ্রুববেগে যদি মানুষ হেঁটে যায় অথবা একটি ধ্রুববেগে যদি একটি গাড়ি চলে, তাহলে এগুলো সব কিছু হবে যে কি জড় প্রসঙ্গ কাঠামোর উদাহরণ। তাহলে এখন আসবে যে তোমাদের কি অজড় প্রসঙ্গ কাঠামো। ত্বরণযুক্ত কাঠামোগুলোকে বলা হয় যে কি অজড় প্রসঙ্গ কাঠামো। আমরা বলতে পারি তোমাদেরকে বোঝানোর জন্য যে গাড়ি যখন প্রথম থেকেই চলতে শুরু করে একটা নির্দিষ্ট বেগে আসার আগে সে ত্বরণে চলতে থাকে, তাহলে এই যে স্থির বেগের আগে আসার আগে পর্যন্ত যে ত্বরণ থাকে এটা হবে যে কি তোমার অজড় প্রসঙ্গ কাঠামো। অথবা অথবা গতিশীল একটি গাড়ি, স্থির বেগে গতিশীল একটি গাড়ি যদি ব্রেক কষে থামানো হয়, তাহলে এটা মন্দন হতে হতে আস্তে আস্তে কী হয়ে যায়, থেমে যায়, তাহলে ওটাও হবে যে কি এ কাইন্ড অফ অজড় প্রসঙ্গ কাঠামো। অথবা আমরা বলতে পারি যে কি ঘূর্ণায়মান কোনো বস্তু যেটা ধ্রুববেগে ধ্রুব দ্রুতিতে ঘুরলেও এটার দিক বারবার পরিবর্তন হয় বলে এখানে একটা ত্বরণ থাকে, তাহলে ঘূর্ণায়মান ধ্রুব গতিতে ঘূর্ণায়মান কাঠামোকে আমরা কি বলতে পারবো, অজড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, তাহলে জড় প্রসঙ্গ কাঠামো কি বুঝেছি আমরা, অজড় প্রসঙ্গ কাঠামো কি আমরা বুঝেছি।
অজড় প্রসঙ্গ কাঠামো কাজে লাগে তোমাদের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি পড়তে, আর জড় প্রসঙ্গ কাঠামো তোমাদের কাজে লাগবে হচ্ছে যে কি তোমার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যখন তোমরা পড়বা, সেকেন্ড ইয়ারে পড়বা, তখন তোমাদের কাজে লাগবে খুব বেশি। কিন্তু তোমাদের এখনও প্রসঙ্গ কাঠামোগুলো কাজে লাগবে, যে জড় প্রসঙ্গ কাঠামো কোনগুলো এগুলো জানতে হবে, আর অজড় প্রসঙ্গ কাঠামো কোনগুলো এগুলো তোমাদের জানতে হবে। তো আমরা এখন চলে যাব যে কি স্থিতি এবং গতি জিনিসটা কি। স্থিতি বলতে বোঝায় যে সময়ের সাথে প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না ঘটলে তাকে স্থিতি বলে। নর্মালি আমরা বলি যে কি একটা জিনিস স্থির আছে, যদি আমরা বলি তাহলে কার সাপেক্ষে স্থির আছে এটা আমাদের জানতে হবে, তাহলে ওটাকে বলা হবে যে কি প্রসঙ্গ বস্তু। সময়ের সাথে প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন যদি না ঘটে তাহলে তাকে বলা হবে যে কি সেই জিনিসটাকে বলা হবে যে কি স্থিতি। ঠিক আছে, মনে করো একটা ডাস্টার টেবিলের উপরে আমি রেখে দিলাম, তাহলে এটা তোমাদের সাপেক্ষে তোমরা যারা বসে আছো, সামনে যারা বসে থাকবা আর কি, যদি ক্লাসরুমে ক্লাস নিই কোনো দিন, তখন যদি তোমরা সামনে বসে থাকো, স্টুডেন্টরা যখন সামনে বসে থাকে তাদের সাপেক্ষে তখন ডাস্টারটাকে বলা হয় যে কি স্থির। আমিও যদি দাঁড়িয়ে থাকি আমার সাপেক্ষে ডাস্টারটা হবে যে কি স্থির। ঠিক আছে, কারণ ডাস্টারটা ওই জায়গা থেকে কোনো অবস্থান পরিবর্তন করছে না। তারপর তোমাদেরকে স্থিতি বলতে গেলে তারপর আসবে কি পরম স্থিতি। যদি কোনো বস্তু প্রকৃতপক্ষে স্থির হয় তবে তার সাপেক্ষে স্থিতিতে রয়েছে তাও স্থির, এই ধরনের স্থিতিকে বলে পরম স্থিতি। তাহলে প্রকৃতপক্ষে স্থির আদৌ কি কিছু আছে? কারণ আমরা জানি যে কি পৃথিবী ঘুরছে, যদিও আমাদের মনে হয় যে কি আমরা দাঁড়িয়ে থাকলে আমরা স্থির আছি, কিন্তু পৃথিবীর সাথে সাথে আমরাও ঘুরছি। তো আপাত দৃষ্টিতে এটা যদি ধরলাম যে কি পৃথিবী ঘুরছে, কাকে কেন্দ্র করে ঘুরছে? সূর্যকে। সূর্য তো, তাহলে কি সূর্য স্থির? না, সূর্য কিন্তু স্থির নয়। সূর্য সে তার ছায়াপথে একটা বিন্দুকে কেন্দ্র করে, ছায়াপথের কেন্দ্রকে কেন্দ্র করে আর কি, সে তার নিজস্ব অবস্থানে তার সৌরজগৎ সহ সে ঘুরছে। তাহলে এই ছায়াপথ সমূহ একটা ছায়াপথের থেকে আরেকটা ছায়াপথ ক্রমশ দূরে সরে চলে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতপক্ষে স্থির বলে কোনো কিছুই নেই, অর্থাৎ পরম স্থিতি বলে কোনো কিছু নেই। তাহলে এখন আমরা দেখব গতি কি। সময়ের সাথে যদি বস্তুর অবস্থান পরিবর্তন হয় তাকে বলে গতি। তাহলে এখানে যে তোমাদের একটা ছবি দেখিয়েছে, এখানে স্ট্যাটিক লেখা আছে আর একটাতে ডাইনামিক লেখা আছে। তাহলে এখানে যে স্ট্যাটিক লেখা যে জায়গাতে, ওখানে বাড়ি যেটা আছে ওটা স্থির, এখানে বাতাসে গাছ নড়ছে দেখাচ্ছে, কিন্তু যে গাছের দুইটা ডালের মাঝামাঝি একটা স্প্রিং বাঁধানো আছে, স্প্রিংয়ের কোনো মানে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। তার কিন্তু ডাইনামিকে দেখা যাচ্ছে যে কি ওই স্প্রিংটা একবার বড় হচ্ছে একবার ছোট হচ্ছে এবং গাছটাও নড়ছে। তাহলে এটা হচ্ছে যে কি ডাইনামিক, মানে এটা হচ্ছে গতিতে আছে। সময়ের সাথে স্প্রিংয়ের অবস্থানটা কি হচ্ছে, একবার ছোট হচ্ছে একবার বড় হচ্ছে, কিন্তু পাশে যে স্প্রিং সেটার কোনো মানে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, বিধায় ওটাকে আমরা বলবো যে কি ওটা স্থির আছে, ওটা মানে ওটার দৈর্ঘ্যটা স্থির আছে, ওটার দৈর্ঘ্য স্থির আছে। তাহলে এখানে বাড়ি যেটা দেখা যাচ্ছে পেছনে, ওই বাড়িটা কি স্থির, বাড়ির সাপেক্ষে গাছটা কি হচ্ছে নড়ছে, একবার এদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে। তাহলে আমরা গতি কিও মনে হয় বুঝতে পারলাম। গতির পরে আসছে তোমাদের পরম গতি। প্রসঙ্গ বস্তুটি যখন পরম স্থিতিতে থাকে তখন তার সাপেক্ষে অন্য বস্তুর গতিকে পরম গতি বলে। এখন পরম স্থিতি যেখানে নেই, পরম গতি সেখানে থাকবে কি? তাহলে আমরা কি বলতে পারছি? এই বিশ্বের সব স্থিতি আপেক্ষিক, তাই সকল গতি আপেক্ষিক, কোনো কিছুই পরম নয়। ঠিক আছে, তাহলে এখন আমি এখানে চলে আসছি তোমাদের আপেক্ষিক কি সেই জিনিসটা জানাতে। ঠিক আছে, তাহলে আপেক্ষিক জিনিসটা কি দেখো, আমি তোমাদেরকে দুইটা চিত্রের মাধ্যমে বোঝাতে চেষ্টা করব। আপেক্ষিক গতি বলতে বোঝাচ্ছে কাকে? দুই বা ততোধিক বস্তুর একটির সাপেক্ষে অপরটির গতিকে আপেক্ষিক গতি বলে। তাহলে তোমাদের এই পাশে দুইটা চিত্র আসছে, দেখো একটা এস লেখা চিত্র আসছে আর একটা এস ড্যাশ লেখা আসছে। তো এস লেখা যে চিত্র, সেখানে একটা বালক দাঁড়িয়ে আছে দেখাচ্ছে, বালকের সাপেক্ষে একটা গাড়ি 15 মিটার পার সেকেন্ডে যাচ্ছে আর একটা সাইকেল 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বালকের সাপেক্ষে গাড়ির আপেক্ষিক গতি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড এবং সাইকেলের আপেক্ষিক গতি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। যখন কিনা এটা সাইকেলের সাপেক্ষে হয়ে যাবে দ্বিতীয় চিত্রতে,
তখন সাইকেলে যে লোকটা আছে তার মনে হবে যে গাড়িটা 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে গাড়িটা ছিল স্থিরের সাপেক্ষে 15 মিটার পার সেকেন্ড, যেহেতু সাইকেলের লোকটা 5 মিটার পার সেকেন্ডের সামনের দিকে যাচ্ছে গাড়ির সামনের দিকে, তাই গাড়িটাকে তার মনে হবে যে কি 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। তাইলে সাইকেলের সাপেক্ষে গাড়ির গতি 10 মিটার পার সেকেন্ড, আর বালকের সাপেক্ষে গতিটা হচ্ছে কি 15 মিটার পার সেকেন্ড। তারপর আরও দেখতে পাচ্ছ সাইকেলের সাপেক্ষে যে বালকটা দাঁড়িয়েছিল, সাইকেলের আরোহীর মনে হচ্ছে যে কি সেই বালকটা পিছনের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে এই ঘটনাটা অনেকটা তোমরা খেয়াল করে থাকবা, ট্রেনে চলাকালীন তোমরা দেখবা যে কি ট্রেন সামনের দিকে যাচ্ছে, কিন্তু আমাদের মনে হবে আমরা ট্রেনে স্থির বসে আছি, গাছপালাগুলো আমাদের পিছনের দিকে ট্রেনের গতিতে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আরও একটু ভালোভাবে ধারণা দেওয়ার জন্য আমি তোমাদেরকে বলতে পারি যে একটা ট্রাক মনে করো 15 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে। স্টেশনে একজন লোক দাঁড়িয়েছে, তার মনে হবে ট্রাকটা 15 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। এখন ট্রাক থেকে কেউ যদি একটা মার্বেল অথবা একটা বস্তুকে সামনের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে থাকে, তাহলে যে স্টেশনে দাঁড়িয়ে আছে তার মনে হবে যে কি ঢিলটা বা মার্বেলটা 10 + 5 15 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে চলে যাচ্ছে। তাহলে এগুলো হয় যে কি তোমাদের আপেক্ষিক গতির উদাহরণ। তো তোমাদেরকে আমি পরবর্তী ক্লাসটা নিব হচ্ছে যে কি তোমাদের ক্যালকুলাসের একটুখানি ধারণা দিব, তারপর তোমাদেরকে যে SE=UT + ½ AT² সূত্রগুলো একটু টানবো, বা আমি তোমাদেরকে মূলত গ্রাফগুলো একটু ক্লিয়ার করতে চেষ্টা করব। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটা এনজয় করার জন্য। তোমরা, আমি আবারও বলছি, এখন তোমরা যেহেতু একটা অতিমারি চলে আসছে, তোমরা ঘর থেকে বের না হতে চেষ্টা করবা। নেহাতি যদি ঘর থেকে বের হতে হয় তাহলে তোমাদের অতি অবশ্যই মাস্ক পরে বেরোতে হবে, এবং বাইরে থেকে আসলে তোমাদেরকে হাত স্যানিটাইজার করতে হবে অথবা হাত সাবান দিয়ে ধুতে হবে। তো তোমরা হচ্ছে যে কি এখন তোমরা হচ্ছে যে কি আমাদের পরবর্তী জেনারেশন, যারা দেশটাকে এগিয়ে নিয়ে যাবা। তো তোমাদের সুস্থ থাকতে হবে, তোমাদের ভালো থাকতে হবে। তো তোমাদের সুস্থ থাকার জন্য তোমাদের ভালো থাকার জন্য, তোমরা নিজেরা সুস্থ থাকার জন্য, নিজেরা ভালো থাকার জন্য, অন্যদেরকে সুস্থ রাখার জন্য তোমাদেরকে অতি অবশ্যই সাবধানে চলাফেরা করতে হবে এই অতিমারি চলাকালীন। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এই ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।